আপনাদের সরাসরি কোনো স্পেসিফিক বিষয় না ফিক্স করে দেয় যে এটা এটা প্র্যাকটিস এটা আঁকতে হবে বা মানে এইটা উপস্থাপন করতে হবে, ওইটা উপস্থাপন করতে হবে, দেন ইউ উইল 100% গো ফর ইট। ওকে, আপনার নিজের মতো করে করবেন, এটা খুব এন্টারটেনমেন্ট হয়। আমি যে অভিনয়টা আপনাদের সাথে শেয়ার করলাম টেকনিক, এটা খুব এন্টারটেনমেন্ট হয়, আর এখানে অনেক ইনফরমেশন থাকে যেটা এক্সপ্রেশনাল ব্যাপারকে উপস্থাপন করে। যেমন প্রথমত হচ্ছে আপনি যখন ঢাকায় আসলেন, তাই না, তখন তো আপনি অবশ্যই কারো না কারোর সাথে আসছেন। সে হয়তো আপনার গার্ডিয়ান হতে পারে, সে হয়তো আপনার বড় কোনো ওল্ডার এল্ডার কেউ হইতে পারে, এল্ডার পার্সন হইতে পারে, তার সাথে আসলেন। আসার পরে আপনি খুব এক্সাইটেড, ঢাকা শহরে জীবনের প্রথম নতুন আসছেন, এটা আপনি এক্সপ্রেশন করে উপস্থাপন করতেছেন। সেকেন্ডলি, আপনি হচ্ছে সরাসরি কি করতেছেন বলেন তো? আপনি হচ্ছে হঠাৎ করে হয়তো বা এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন ওইখানে ইনস্ট্যান্ট, যেটা আপনাকে রিপ্রেজেন্ট করে যে আপনি হঠাৎ করে ঢাকায় এসে হারাই গেছেন বা তাদের থেকে দূরে সরে গেছেন। আপনি কোনো মেলার হাবভাব প্রকাশ করতে পারেন, ইটস আপ টু ইউ। আচ্ছা, এরকম হতে পারে, ঠিক আছে। দেন আস্তে আস্তে যখন আপনি হারাই গেছেন তখন কি হবে বলেন তো? তখন তো ওই হারাই যাওয়ার ফলে একটা বিষয় উপস্থাপন করা খুব জরুরি, তাই না? বিষয়টা কি বলেন তো? আপনি যে হারাই গেছেন, হারাই যাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন? আপনি অবশ্যই ভয় পাবেন, আতঙ্কিত হবেন, কনফিউজড হয়ে যাবেন, কিভাবে বিষয়টাকে ম্যানেজ করবেন। ফার্দার ইফ ইউ আর স্মার্ট এনাফ, আপনি হয়তো বা কাউকে জিজ্ঞেস করতেছেন যে আমি অমুক লোকেশনে যাইতে চাই, এরকম। দেন আপনি যদি ইনস্ট্যান্ট আউটকাম দিতে চান, দেন সরাসরি হচ্ছে কিভাবে আমাকে খুঁজে পাচ্ছেন বা বড় যার সাথে আসেন তাকে খুঁজে পাচ্ছেন, তাকে সেভাবে ইয়ে করবেন। আপনার কাছে হয়তো মোবাইল নাও থাকতে পারে, আপনি কোনো পথচারীর মোবাইল দিয়ে কথাবার্তা বলতেছেন। যখন আপনি এক্সট্রা ক্যারেক্টার আপনার গল্পের ভেতরে অ্যাড করে নিচ্ছেন, তখন অনেকের কনফিউশন থাকে যে আসলে এই এক্সট্রা ক্যারেক্টার অ্যাড করার ফলে এটাকে কিভাবে প্রেজেন্ট করবেন। তো টোটাল অভিনয়টা একমুখী হবে। আপনি এভাবে আস করতে পারেন যে সামনে হয়তো বা থাকবে আপনার যে এক্সকিউজ মি ভাইয়া বা আপু, আমি হারিয়ে গিয়েছি বা কিছু একটা এক্সপ্রেশন আপনার যেরকম আসছে। আমি তো খুব নর্মালি কথা বলতেছি, তাই না? যখন আপনি আলাপ দিবেন তখন আরেকজনের সাথে, তখন জাস্ট তাকে জিজ্ঞেস করছেন, দেন সে আপনাকে মোবাইলটা দিল, আপনি জাস্ট অভিনয় করতেছেন যে মোবাইলটা হাতে নিছেন, নিয়ে কলটা ডায়াল করতেছেন, দেন হ্যালো বলতেছেন, এরকম সিম্পল। সো এখানে দেখেন একটা অভিনয়ে আমরা চারটে এক্সপ্রেশন পাচ্ছি। ফার্স্ট অফ অল খুব এক্সাইটমেন্ট, খুব ইন্টারেস্টিং একটা এক্সপ্রেশন। সেকেন্ড অপশন হচ্ছে যে আপনি হঠাৎ করে খুব বেশি পরিমাণে কি বলে মানে ভয় পাচ্ছেন, খুব ফ্রাইটেন যে এটা এরকম হচ্ছে কেন। থার্ডলি আপনি অনেক কনফিউজ আপনি আসলে কি করবেন। আপনি হয়তো বা কান্নাকাটি করছেন, ভেঙে পড়ছেন। অনেকে এরকমও থাকে, এত সুন্দর করে অভিনয় করে যে ভেঙে পড়ছে, বাট সে হয়তো বা একটু ফ্লোরে বসে পড়লো বা এরকম, এখন কি করবে সে বুঝে উঠতে পারছে না, এরকম। জাস্ট নিজেকে প্রতিষ্ঠা করা বা নিজেকে প্রুভ করা যে হ্যাঁ, সে যে এই অভিনয়টা খুব সুন্দর ভালো জানে। হ্যাঁ, ফোর্থলি হচ্ছে যে দেন তার মাথায় একটা আইডিয়া আসে, সে ডাইরেক্টলি একটা পথচারীকে জিজ্ঞেস করবে যে এখন নাম্বারটা নিয়ে, দেন সে নাম্বারটা ডায়াল করবে, এরকম। খুব বেশি কমপ্লিকেটেড করা যাবে না, স্মুথ স্মার্ট রাখা লাগবে অভিনয়টা, যতটা সহজে দর্শক বা আপনার যারা টিচাররা আছেন, যারা এক্সাম বোর্ডে থাকবে, তারা যেন সহজে বুঝতে পারে। এরকম হচ্ছে একটা। এটা কখন করবেন? যখন হচ্ছে আপনি দেখছেন যে দে উইল প্রোভাইড ইউ এ প্রপার অপশন। দেন যদি তারা মানে একদম ফিক্স করে দেয় যে এই অভিনয়টাই তোমাকে করতে হবে, দেন ওইটাকে আপনি কিভাবে উপস্থাপন করবেন, এটাও একটা কমন কনফিউশন বা কোয়েশ্চেন সবার কাছ থেকে যায়। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি আপনাদের বলি, আপনি যখন তাদের সাথে আলাপ দিবেন তখন তারা সরাসরি হচ্ছে একটা সিকোয়েন্স ওয়াইজ যাবে। হুম, সিকোয়েন্সটা হচ্ছে কেমন যে আপনি লাইক একটা অভিনয় করতেছেন, সেই অভিনয়টা আগে কিছু কোয়েশ্চেন্স আপনাকে আস্ক করবে। হ্যাঁ, এনি কাইন্ড অফ ইনফরমেশন হতে পারে। এই মনে করেন যে আপনাকে কিছু কোয়েশ্চেন করলো, আপনি লাস্ট কোন সিনেমা বা মুভিটা দেখছেন, দেন আপনি বললেন ওই মুভির গল্প বা কেন্দ্রীয় চরিত্র সম্পর্কে কোনো কথা বলতে বলবে আপনাকে, আপনি কথা বললেন। কেন্দ্রীয় চরিত্র মানে হচ্ছে মূল চরিত্র, একটা সিনেমা একটা মূল চরিত্র, নায়কও হতে পারে, নায়িকাও হতে পারে, এনি পার্সন হতে পারে। বা ওই মুভি থেকে আপনি কি শিক্ষা নিলেন বা ওই নাটক থেকে, এরকম। হ্যাঁ, দেন
আপনাকে বলবে যে তুমি ওই মূল চরিত্রের একটা পার্শিয়াল ক্যারেক্টারকে অভিনয় করে দেবে। পার্শিয়াল ক্যারেক্টার কি? একটা সাইড ক্যারেক্টার বা একটা মেইন যে মানে ক্লাইম্যাক্স থাকে না, আমরা ইন্টারভেলের আগে দেখি, ইন্টারভেলের পরে দেখি, এরকম। তো এটা আসলে ডিপেন্ড করে যে একটা টোটাল নাটকের সিকোয়েন্সটা আসলে কিভাবে হবে তার উপরে। দেন আপনি হচ্ছে ওই সিকোয়েন্স ওয়াইজ অভিনয় করবেন। যে কোনো ক্যারেক্টার আপনি এখানে অভিনয় করতে পারেন। মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা করে, তারা যে কোনো ক্যারেক্টারকে অভিনয় করে। ঠিক আছে? তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা একটা হোম টাস্ক দিয়েছিলাম, মিউজিক। নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে। কি বলেন তো? প্রথম হচ্ছে মিউজিক সিলেকশন এন্ড রেকর্ড করে। সেকেন্ড হচ্ছে অ্যাক্টিং। ঠিক আছে? তো এই বিষয়টা খুব জরুরি। খুব ভালো একটা কোশ্চেন করছে আহমেদ। গানের ক্যাটাগরিটা উনি আসলে বুঝতে পারতেছেন না, ফোক সং কিনা এটা নিয়ে শোনা সন্দেহ আচ্ছা আছে। খুব ভালো। জেনারেলি সব থেকে জেনেরিক যে কোশ্চেনটা আসে, সব থেকে মডারেট যে কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে যে তারা আপনাকে আস্ক করে যে আপনি কোন অঞ্চল থেকে আসছেন বা বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনি বিলংস করেন। দেন তারা সেই অনুযায়ী আপনাকে কোশ্চেন করে যে ওই অঞ্চলের কোনো বিখ্যাত ব্যক্তি আছে কিনা, গান আছে কিনা। দেন আপনি যখন বলতেছেন তখন বলতেছে যে ওই ব্যক্তির বা বিখ্যাত ওই বিষয়ের উপর বেস করে একটা গান করে দেখাও, শোনাও তাদের। দেন আপনি তার উপর বেস করে গাবেন, এরকম। তো এই জন্য এই ব্যাপারগুলো একটু জানাটা খুব ক্লিয়ারই জরুরি। আপনি যদি কোনো গান সিলেকশন করেন, ফোক মিউজিক হতে পারে অথবা এনি কাইন্ড অফ রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত হতে পারে। এর কোনো স্পেসিফিক বাধ্যবাধকতা নেই, বাট হ্যাঁ, আপনি যদি এরকম করেন যে আপনি অমুক এলাকায় থাকেন, অমুক এলাকার বিখ্যাত ব্যক্তিদের নাম বলতেছেন, এখন ফার্দার আপনি আর আলাপ আলোচনা করতে পারতেছেন না বা আপনি খুব কনফিউশনে পড়ে গেছেন, দেন তারা মনে করবে কি যে আপনি এটা মুখস্থ করে আসছেন, বাট ইউ ডোন্ট হ্যাভ ইনাফ নলেজ, আউট নলেজ অ্যাবাউট ইউর লোকেশন, ইউর লোকালিটি, অ্যাবাউট পার্সন, এরকম। তো ওই মুহূর্তে যখন আপনি রেসপন্ড করতে পারছেন না, তখন হচ্ছে আপনি অনেক একটা ধরা খাবেন। তো ডোন্ট ডু দ্যাট। ট্রাই টু বি স্মার্ট ইন ইউর এক্সাম হল। আর অলওয়েজ ট্রাই টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন উইথ ফুল কনফিডেন্ট। এটা খুব জরুরি। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে আরেকজন করছে, ভাইয়া যদি আমাকে আপনার নিজের ইচ্ছা মতো অভিনয় করতে বলেন, আমি যদি হকারের অভিনয় করি, হবে না? দেখেন, মাহবুবুর যে কোশ্চেনটা করছে এটা একটা ভালো কোশ্চেন। এগুলো নিয়ে আসলে ক্লিয়ার হওয়াটা খুব জরুরি, কারণ আপনি কাল বাদে পরশু দেবেন এক্সাম। আপনি যদি এগুলো ক্লিয়ার না থাকেন, দেন হুটহাট করে একটা মিস্টেক বা কিছু এমন কিছু করলেন যেটা হয়তো খুব কনফিউশন তৈরি করছে, তখন তো আপনার এক্সামিনার আপনাকে স্কোর কমাই দেবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? তো ওই পার্টিকুলার বিষয়ে আমি যেটা বলতে চাইতেছি, এক্সামিনার যদি আপনাকে কোশ্চেন করে বা এক্সামিনার যদি বলে আপনাকে আপনি এই সিকোয়েন্সে অভিনয় করেন, দেন তারা হয়তো আপনাকে একটা গ্রুপ করে দিতে পারে 2-3 জনের। যদি অনেক স্টুডেন্ট আসে, দেন গ্রুপ করে দিবে, মাস্ট বি। কারণ এত স্টুডেন্ট তো কাভার করাটা খুব জরুরি, তাই না? দে হ্যাভ লিমিটেড টাইম, সো ইট ইজ এ নেসেসিটি ফর দেম। তো আচ্ছা, এই জায়গার উপর থেকে আপনারা যেটা করবেন, আপনার এক্সামিনার যেটা চাচ্ছে সেভাবে অভিনয় করতে পারেন। কিন্তু আপনি যে হকারের কথা বলতেন, এটা সম্পূর্ণ হচ্ছে আপনার নিজস্ব একটা আইডিয়া হয়ে গেল। বাট আপনি যদি এমন কোনো মুভি সিকোয়েন্স বলেন যে মুভি সিকোয়েন্সটা আপনি ভালো জানেন বা বুঝেন, দেন আপনি ওইটাকে প্লে করলেন বা দেখালেন অ্যাক্টিং করে। অথবা আপনি যদি এমন কোনো গান বললেন, সেই গান রিলেটেড কিছু নিয়ে আপনাকে যদি আলাপ করে, দেন আপনি সেভাবে করলেন। বাট ট্রাই টু বি ফ্যামিলিয়ার। এমন আনএক্সপেক্টেড কিছু বলবেন না। এখন আপনি ওপেন হেইমারের কোনো সিনেমার ক্যারেক্টার সম্পর্কে তো অভিনয় করবেন না, এরকম প্যাচে যাওয়ার দরকার নাই। দিস ইজ সিম্পল এক্সাম, ড্রামাটিক এক্সাম, ফার্স্ট স্টেজ এটা। সো এটা খুব সিম্পল হয়, সহজ হয়, কমপ্লিকেশন থাকে না। আপনার চোখের ইশারায় কনফিডেন্টলি এক্সামিনার বুঝে যাবে আপনার ভিতর কতটা জুত আছে। আর একই সাথে হচ্ছে আপনি খুব ইজিলি তাদের যদি এই জিনিসটা বুঝাই দিতে পারেন, দেন ইউ উইল কোয়ালিফাই ফর সেকেন্ড রাউন্ড। এটা হইতেছে মেইন ব্যাপার। তো খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। ইটস জাস্ট ভাইবা এক্সাম।
আপনাকে যেটা ফোকাস করতে হবে যে আপনি যে স্টাডিটা করতেছেন সেই স্টাডিটা বা আপনি যে বিষয়টা জানেন সেটা কতটুকু আপনি ভালোভাবে জানেন, এটা হইতেছে মেইন ব্যাপার। ঠিক আছে? তো এমন কিছু বলা যাবে না এক্সামিনারকে যেটা হয়তো বা সে আগে কখনো আপনার কাছ থেকে, সরি, আপনি কখনো আগে ওইটার উপর অভ্যস্ত না। আপনি আপনার এক্সপেকটেশনের বাইরে এমন কিছু প্রেজেন্ট করতেছেন যেটা হয়তো বা আপনাকে খুব একটা কমপ্লেক্স সিচুয়েশনে ফেলে দিচ্ছে। তো ডোন্ট ডু দ্যাট। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। ওকে? তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আপনি অভিনয় করতে পারবেন দুই ধাপে। একটা হচ্ছে যদি এক্সামিনার বলে আপনাকে যে নিজস্ব স্টাইল অভিনয় করো, মানে আপনাকে যদি অপশন দেয় দেন আপনাকে নিজের অপশনে আপনি এটা করতে পারেন, আমি যেটা বললাম। আদারওয়াইজ আপনি চাইলে সরাসরি, কি বলেন তো, আপনি চাইলে সরাসরি এক্সামিনার যে বিষয়টা ফিক্স করে দিবে সেটা আপনার নিজস্ব আঙ্গিকের উপর রাখতে পারেন। যেমন এমন কোনো বিষয় আপনি সাথে সাথে কথা বলছেন যেটা তারা হয়তো বুঝতেছে যে হ্যাঁ, এটা আসলে এটা অনেক সুইটেবল, এই ছেলে বা এই মেয়েটা অভিনয় করতে পারবে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। অলরাইট। তো আজকের আজকের সেশনে হচ্ছে আমরা বেশ কিছু বিষয় সম্পর্কে জানবো, যেমন একটা নাটকের অনেক সিকোয়েন্স থাকে, বুঝছেন? আমরা লাস্ট হচ্ছে দেখছিলাম বাংলা সাহিত্যের নাটক, বিভিন্ন ধরনের নাটক। তো এটা খুবই কমপ্লিকেটেড জায়গা আর খুব ইনডেপথ ব্যাপার স্যাপার। সো দ্যাটস ওয়াই আপনারা এই বিষয়টা হালকা পাতলা জেনে যাবেন। জাস্ট তারা যদি আপনাকে সিকোয়েন্স একটু আস্ক করে এনি কাইন্ড অফ কোয়েশ্চেন বা নাটক, যেন অ্যাটলিস্ট তারা মনে করতে পারে বা বুঝতে পারে যে হ্যাঁ, এর আসলে বেসিক বা একটা প্রাইমারি ধারণা আছে যে আসলে নাটক বা রিলেটেড ব্যাপারটা কি। আজকে আমরা জানবো হচ্ছে কিছু নাট্যকর বা নাটকের বিভিন্ন ভাষা, এটা সম্পর্কে। সবার আগে আমরা একটু কথাবার্তা বলি সেলিম আদ দ্বীন নিয়ে। সেলিম আদ দ্বীন ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকর, গবেষক, অধ্যাপক। তিনি বাংলা নাটকের অন্যতম পথিকৃৎ এবং বাংলাদেশের আধুনিক নাট্যচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য অধ্যয়ন করেন। পেশা ছিল নাট্যকর, গবেষক, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরবর্তী টিচার ছিলেন। হ্যাঁ, নাটক, তার বিখ্যাত নাটক হচ্ছে কেরামত মঙ্গল, হাটের নাম সংক্রান্তি, চাকা, জৈবতী কন্যার মন, নিমজ্জন প্রভৃতি। অবদান হচ্ছে বাংলাদেশের নাট্য আন্দোলনে অবদান রেখেছেন তিনি। পরবর্তীতে নাট্য চর্চার সমৃদ্ধ করেছেন। So this is all about সেলিম আদ দ্বীন। দুটো বিষয় জানবেন, একটা হচ্ছে তার লেখা নাটক, আর তিনি যে নাটকের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন সেটা আসলে কি। ঠিক আছে? তো বেশি প্রেশার খাওয়ার দরকার নাই, ট্রাই টু বি কনফিডেন্ট। ৩৬ জুলাই যেরকম আপনারা ছিলেন। তো আমাদের যেটা দরকার, আমাদের হচ্ছে এখন যেটা প্রমোট করতে হবে, আপনারা ভবিষ্যতে এখানে পড়তে আসবেন, আপনারা ভবিষ্যতে এই ইউনিভার্সিটি পার্ট হবেন, নাটকের পার্ট হবেন। আমাদের যেটা প্রমোট করতে হবে যে এইগুলোর একটা পজিটিভ দিক। ঠিক আছে? আজকে হয়তো আপনি আমাদের সাথে ক্লাস করতেছেন, কালকে হয়তো আপনি ইউনিভার্সিটিতে বসে ক্লাস করবেন। আপনার টিচাররা হচ্ছে অনেক ভালো ভালো কথাবার্তা বলে আপনাকে বোঝাবে। বাট বিফোর এন্টারিং দেয়ার, আপনাকে স্বয়ংসম্পূর্ণভাবে জানতে হবে যে আপনার নেক্সট গোল কি, আপনি কি করতে চান, বা আপনার নেক্সট অ্যাচিভমেন্ট আসলে কি। আপনি কি ইউনিভার্সিটিতে উঠে ২-৩টা প্রেম করবেন আর নিজের বাকি সময় কাটাই দিবেন, নাকি প্রেম করে সুসাইড করবেন? ইটস আপ টু ইউ। আপনি চাচ্ছেন নিজেকে একজন সফল নাট্য অভিনেতা, নাট্যকর অর ডিরেক্টর বা যাই বলি না কেন, আমরা থিয়েটার স্পেশালিস্ট যাই বলি না কেন, ক্রিটিক্স, আপনি ওই বিষয়টার উপর বেস করে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন। দিস ইজ নট এ ইজি টাস্ক ফর ইউ। আপনাকে অ্যারাউন্ড 6 to 7 ইয়ার্স সার্ভাইভ করতে হবে এই জায়গায়। ঠিক আছে? উইথ ইউর হার্ড হার্ড অ্যান্ড সোল ইনকাম। হ্যাঁ, আমরা এই ভিডিওটাও দিব খুব তাড়াতাড়ি। আমরা অলরেডি লিস্ট আউট আছে, আমার পার্সোনাল সমস্যার কারণে হচ্ছে আমি দিতে পারছি না, বাট আমি এটা আউট করে দিব যে আসলে আপনাদের কোন কোন ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্টে পড়াশোনা করে আপনি বাংলাদেশে কোন কোন সেক্টরে চাকরি পেতে পারেন, ওয়েবসাইট অ্যাপ্লাই সবকিছু। তো আলটিমেটলি যেটা গোল হচ্ছে যে আমাদের এই বিষয়টা ইনশিওর করতে হবে 100% সবার আগে আমাদের, যে উই আর নট এন্টারিং ইউনিভার্সিটি টু এনজয় আওয়ার সেলফ, ফর এনজয়িং আওয়ার মোমেন্ট ইন লাস্ট 4 ইয়ার্স, যাই বলি না কেন। উই শুড হ্যাভ এ প্রপার গোল, যে আমরা এইটা করতে চাই, আমরা এটা পাইতে চাই। সো এটার জন্য আমাদের এতটুকু খাটতে হবে, ফাইট করতে হবে। সবসময় মাথায় রাখবেন বাংলাদেশের সবকিছু কিন্তু খুব আধুনিক বা আপডেট না। ঠিক আছে? এই জন্য আপনাকে প্রতিনিয়ত নিজেকে সেই আপডেট জায়গায় আপ টু ডেট রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না, আপনি অনেক পিছিয়ে যাবেন। সো আমাদের সোসাইটি খুব কনজারভেটিভ। আমাদের বাবা মার যে কাজ করার কথা সেটা হচ্ছে একটা ছেলে করতেছে, একটা 18-22 বছরের শিশু করতেছে, 25 বছরের একটা বাচ্চা করতেছে, যারা বিভিন্ন দেশের
22 বছর 20 বছরের বাচ্চাদের ধরা হয় একটা আন্ডার এজ। তারা যে ওই সময় ওই বয়সে বিয়ে শাদী করে সংসার করবে, দায়িত্ব নিবে, ইটস কোয়াইট ইম্পসিবল ফর দেম। চাইল্ড লেবার বুলশিট লাইক ইন এভরি সিঙ্গল ওয়েস্টার্ন সোসাইটি। তারা মনে করে একটা ছেলে বা একটা মেয়ে 20 22 25 বছরের পর থেকে নিজেদের স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার চেষ্টা করবে। এই জন্য যেটা দরকার, তার আগে প্রথমে যেটা দরকার তাদের স্বয়ংসম্পূর্ণ করা। হাউ ক্যান ইউ ডু দ্যাট? রাস্তায় ময়লা ফেলাবেন না, নৈতিক শিক্ষা অর্জন করা, তারপর বিভিন্ন ধরনের সেলফ ডেভেলপমেন্ট, স্কিল বেইজ স্টাডি করা, রান্না শেখা, রান্না করা, ড্রাইভিং শেখা, ড্রাইভিং করা, ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাটেন্ড করা। একটা বড় মোটা মেয়েদালা পুরুষ মহিলাকে কেমন দেখা যায় আপনারাই বলেন? ডাজ ইট লুক গ্রেট? নেভার। কেমন দেখা যায়? আপনারা দেখবেন আমাদের বাংলাদেশে 90% মহিলাদের হচ্ছে বড় পেট আছে, বড় চেস্ট ঝুলে গেছে, বুঝছেন? ফিমেল বডি হয়ে গেছে এরকম। তো আপনারা এত চর্বি নিয়ে শরীরে যদি মানুষ থাকে, তাহলে সে কিভাবে একটা, মানে চিন্তা করেন যে কিভাবে হচ্ছে একটা যুদ্ধে সার্ভাইভ করবে বা যুদ্ধে হচ্ছে জয়লাভ করবে। যুদ্ধে সুঠামদেহী মানুষের দরকার, তাই না? আর রাইট নাও আমরা হচ্ছে একটা কি, আমরা তো পুরো জোকার একটা জাতি হয়ে গেছি। মানুষ এআই নিয়ে কনফ্লিক্ট করতেছে, মানুষ হচ্ছে স্পেস ক্রাফট নিয়ে কনফ্লিক্ট করতেছে। আমরা কি নিয়ে কনফ্লিক্ট করতেছি? আমরা কনফ্লিক্ট করছি ধর্ম, কারটা ছোট কারটা বড়, এইসব বালছাল নিয়ে। তো দিস ইজ লাইক, চিন্তা করে দেখেন আপনারা কোথায় আছেন, আমরা কোথায় আছি, আমরা কত পিছায় যাচ্ছি দিনের পর দিন। সো আপনি যদি আপনার কালচারকে রিপ্রেজেন্ট করতে চান, দেন দিস ইজ ইয়োর প্লেস, দিস ইজ ইয়োর মোটিভ টু রিপ্রেজেন্ট ইয়োর সেলফ ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে? এটা যে কোনো কিছু সম্ভব। আপনারা হয়তো বা আজকে ভাবতেছেন ভাই কি বলতেছে, ভুলভাল কথাবার্তা, বাট না, দিস ইজ ইয়োর রিয়ালিটি, দিস ইজ ইয়োর আলটিমেট মোটিভেশন। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি যে কথাবার্তাগুলো বললাম, এই কথাবার্তাগুলো হচ্ছে একটা কোয়েশ্চেনের খুব ক্লিয়ার অ্যান্সার। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন ফর ইয়োর এক্সাম ভাইবা। কমনলি একটা কোয়েশ্চেন করা হয়ে থাকে একটা স্টুডেন্টকে যে আপনি এই সাবজেক্টে পড়াশোনা করে কি করবেন। মানে তারা আপনার কাছ থেকে খুব ক্ল্যারিটি জানতে চাচ্ছে যে এই সাবজেক্ট পড়াশোনা করে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি। হাউ ক্যান ইউ সি ইউর সেলফ আফটার 4 or 5 years? ঠিক আছে? হাউ উড ইউ লাইক টু সি ইউর সেলফ? এইটা হইতেছে মেইন কনসেপ্ট। দেন আমি যে কথাগুলো বললাম আপনারা শুনলেন, পরবর্তীতে রেকর্ডিংটা আরেকবার দেখে শুনে নিবেন, দেন আপনি ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? তো আমরা সেলিম আদ দ্বীন সম্পর্কে জানলাম, এবার আমরা নেক্সট স্টেজে জানি, আমরা এইগুলো নিয়ে আরো ক্লাস নিব, আরো ইনডেপথ জানবো, বাট নট রাইট নাও। নাট্যকর কারা? আমরা আগে নাটকের বেসিক বেসিক মানে কনসেপ্ট সম্পর্কে জানবো, বা বিভিন্ন নাটক রিলেটেড যে আমাদের ডিকশনারি আছে বা ইনফরমেশন আছে সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। নাট্যকর কারা? একটা কমন কোয়েশ্চেন থাকে, সাচ এজ লাইক মনে করেন অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, 10 15 জন পরীক্ষা দিছে, তারা নাটকের বেসিক বিষয় সম্পর্কেই জানে না। আরে নাটক কি, নাটকর কারা এটাই জানে না তারা। দেন এক্সামিনারদের একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে, তারা একটা জিনিস নির্ঘাত মনে করবে, আর তারা এটা মনে মনে বলে, ভাই এটা আপনার আমার বলে লাভ নাই, বাট দে ডোন্ট নো হাউ মাচ ট্যালেন্টেড আওয়ার দিস জেনারেশন। এক্স্যাক্টলি, আর তাই না, তারা তো এটা জানে না। তারা ট্যালেন্টেড বলেই তো বাংলাদেশ 36 দিনে একটা 16 বছরের এক মহিলা পালাই গেছে। সো দিস ইজ গ্রাউন্ড রিয়ালিটি। যখন আপনি খুব বেশি কমফোর্ট জোনে চলে যাবেন, এসির নিচে থাকবেন, ভালো মন্দ খাওয়া দাওয়া করবেন, ইউ জাস্ট ফরগেট অ্যাবাউট ইউর আইডেন্টিটি, ইউর ব্যাকগ্রাউন্ড, ইউর সিবলিং, এভরি সিঙ্গেল থিং। মানুষ এটা ভুলে যায়, এটা হচ্ছে মূর্খের পরিচয়। তো আমাদের বাংলাদেশের সোসাইটি ব্যাপার জায়গাটা এরকম। সো আপনাকে অবশ্যই একদম জিরো থেকে কাজ করতে হবে, সাচ এজ লাইক আওয়ার প্ল্যাটফর্ম, আমরা যেভাবে চেষ্টা করি। আমি যতগুলো কথা বলতেছি আপনারা নিজেদের লাইফে কখনো না কখনো যদি এই কথাগুলো মনে রাখতে পারেন, এগুলো মিলাইতে পারবেন। ঠিক আছে? কারণ আমরা গ্রাউন্ড রিয়ালিটি জানি, আমরা হচ্ছে গ্রাউন্ড থেকে কাজ করতেছি। তো যাক, সেটা মেইন ম্যাটার না। তো আপনাদের সবার আগে বেসিক বিষয়টা জানতে হবে যে নাট্যকর কারা, ব্যাকড্রপটা আসলে কি, নাটকের সাথে জড়িত বিভিন্ন প্রফেশনাল যে বিষয়গুলো আছে, যেমন নাট্য রচনা কারা করে, অভিনয় বা পারফরমেন্স সংক্রান্ত বিভিন্ন পেশা, প্রযুক্তি, মঞ্চস্থ যে রিলেটেড যাবতীয় ব্যাপারগুলো থাকে, এইগুলা চলেন আমরা একটু একটু জানার চেষ্টা করি। রাইট? নাট্যকর কারা? অনেকে মনে করে যে যারা আর্টিস্ট বা যারা অ্যাক্টর তারাই হচ্ছে মূলত নাট্যকর। ব্যাপারটা এরকম না। নাট্যকর হলেন সেই ব্যক্তি যারা নাটক রচনা করেন এবং নাটকের চিত্রনাট্য লেখেন। মানে একটা নাটকের যে সিকোয়েন্সটা হবে সেটা লিখতেছে তারা। নাট্যকার নাটকের সংলাপ, চরিত্র, কাহিনী এবং পরিবেশ তৈরি করেন, যা পরবর্তীতে সময়ের মঞ্চ, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্রে উপস্থাপিত হতে পারে।
নাট্যকরের মূল ভূমিকা খেয়াল করেন। নাট্যকরের কাহিনী নাটকের কাহিনী নির্মাণ, বিষয়বস্তু নির্ধারণ এবং কাহিনীর কাঠামো গঠন, এটা হইতেছে প্রথম কাজ। নাট্যকরের কাজ, সংলাপ রচনা করা হচ্ছে নাট্যকরের কাজ, যেমন চরিত্রগুলোর ভাষা এবং সংলাপ তৈরি করা, এটা তো সব সংলাপের ভিতরে। চরিত্রের চারিত্রিক বিকাশ বা খুব ম্যাচিউর ক্যারেক্টার চরিত্রের ভিতর যেটা থাকে সেই বিষয়গুলো আনা, বা এনি সিকোয়েন্স যেটা হচ্ছে আপনার অন্তরকে টাচ করতেছে, দিস ইজ কল্ড চরিত্র নির্মাণ বা বিকাশ। প্রতিটি চরিত্রের ব্যাকগ্রাউন্ড বৈশিষ্ট্য তৈরি করা, সামাজিক ও রাজনৈতিক বার্তা, সমাজের বিভিন্ন দিককে নাটকের মাধ্যমে তুলে ধরা। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যান নাট্যকর, এ পার্সন হু রাইট ডাউন নাটক। ঠিক আছে। বাংলাদেশে সেলিম আদ-দ্বীন, মামুনুর রশিদ, আব্দুল্লাহ আল মামুন, এরকম অনেক বিখ্যাত প্রমুখ ব্যক্তিত্বরা আছেন যারা নাটক বা নাট্যকার হিসেবে পরিচিত। ইটস ভেরি সিম্পল, আপনি জাস্ট দু একবার মাথায় নিলে এটা আপনার আইডিয়া চলে আসবে, এটা অতটা ডিফিকাল্ট কিছু না। বিশ্বে উইলিয়াম শেক্সপিয়ার, ইংল্যান্ডের মলিয়ের মলিয়ের নাম, ফ্রান্সে অ্যান্টন চেখভ, ইনি হচ্ছেন অনেক বিখ্যাত নাট্যকার, ইন্টারন্যাশনাল আছে। আমি জাস্ট উদাহরণ দিয়েছি, দেন আপনি পরবর্তীতে যেটা জানবেন সেটা হচ্ছে ব্যাকড্রপটা আসলে কি। নাটকের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা মঞ্চসজ্জার সেট ডিজাইন অংশ হিসেবে ব্যবহৃত হয়। আপনারা যদি কখনো মঞ্চ নাটক দেখে থাকেন, দেন আপনি দেখবেন যে মঞ্চ নাটকে 3D বেস একটা স্টেজে অনেক মানুষ অভিনয় করতেছে, তার ব্যাকগ্রাউন্ডে অনেক জিনিসপত্র আছে। সো দিস ইজ কল্ড সেট ডিজাইন। এই সাধারণ মঞ্চের পেছনে স্থাপন করা একটি পর্দা এবং দৃশ্যপট যা নাটকের কাহিনী, পরিবেশ এবং আবহ ফুটিয়ে তোলে, এটাই হচ্ছে মূলত ব্যাকড্রপের বিষয়। ব্যাকড্রপটা মূলত কি? পরিবেশ সৃষ্টি করে, নান্দনিক বৃদ্ধি করে এবং প্রেক্ষাপট নির্ধারণ করে। তো পরিবেশ সৃষ্টির ভেতরে রয়েছে নাটকের দৃশ্য অনুযায়ী স্থান বা সময়কালকে বোঝানোর চেষ্টা করে। যেমন মনে করেন যে একটা ফাঁসির মনে করেন যে একটা একটা নাটকের একটা সিকোয়েন্স, যে একটা ইয়াং পার্সন সুসাইড করতে চায় বা একটা ইয়াং ছেলে সুসাইড করতে চায়, তো ওটাকে কিভাবে উপস্থাপন করবে সেটাই হইতেছে ওই সিকোয়েন্স বা ওই ব্যাপারের অভিনয়ের একটা অংশ। বা বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। নান্দনিকতা বৃদ্ধি, যেমন মঞ্চসজ্জায় আরো আকর্ষণীয় করে তোলা এবং প্রেক্ষাপট নির্ধারণ, দর্শকের জন্য গল্পের পটভূমি পরিষ্কার করা। যেমন আমরা যখন একটা, এই মনে করেন যে নাটকের একটা গ্রুপ আছে যে একজন রাজাকে দেখাচ্ছে, রাজা হচ্ছে তার গদিতে বসে আছে, তিনি একটা ঘোষণা দিচ্ছেন, যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। তো একজন রাজা যখন তার সিংহাসনে বসে থাকে, তো ওই সিংহাসনের ওভারঅল ব্যাপারগুলো আসলে কেমন ছিল, ওই সিংহাসনে বসার ফলে হচ্ছে তার যে আশেপাশের এনভায়রনমেন্ট, তার সিংহাসন, ব্যাকড্রপ, বিভিন্ন ধরনের মন্ত্রীরা থাকতে পারে, বিভিন্ন ধরনের গুলি, কি বলে আপনার স্পেস থাকতে পারে, এরকম। ঠিক আছে। ব্যাকড্রপের ভূমিকা, এটা হচ্ছে মূলত আলো ছায়ার প্রভাব আলোকসজ্জার মাধ্যমে নাটকের আবহ তৈরি করে থাকে। আচ্ছা, তা আমি আপনাদের একটা নাটক সাজেস্ট করবো না, আপনি ওটা দেখেন, ওটা বেশ মজা হবে। আচ্ছা, এবার আমরা জানবো হচ্ছে নাটকের সাথে জড়িত সকল পেশা। নাট্য রচনা এবং নির্দেশনা সংক্রান্ত পেশা, নাট্যকর বা প্লে রাইটার বলে এটাকে। নাটকের গল্প, সংলাপ, চিত্রনাট্য রচনা করেন ইনারা। নাট্য পরিচালক, ডিরেক্টর হচ্ছে পুরো নাটকের পরিচালনার দায়িত্ব দেন। অভিনয়, সাজসজ্জা, মঞ্চস্থ, এরকম যাবতীয় ব্যাপার করে নাটক গবেষক। থিয়েটার রিসার্চার যেটাকে বলে, নাটকের ইতিহাস, প্রভাব ইত্যাদি বিষয় সম্পর্কে ডিসকাশন করে থাকে। অভিনয় ও পারফরমেন্স সংক্রান্ত পেশা, অভিনয়ের নেত্রী বা অ্যাক্টর অ্যাক্ট্রেস বলে এটাকে। সো নাট্যকর আর এই যে অভিনয় শিল্পী আছে, অ্যাক্টিং বা অ্যাক্টর, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। ঠিক আছে, অ্যাক্ট্রেস। তো চরিত্র ও ভূমিকা অভিনয় করে। সংলাপ প্রশিক্ষক, সংলাপ প্রশিক্ষক হচ্ছে ডায়ালগ কোচ, যিনি অভিনেতাদের সংলাপ বলার ধরন, উচ্চারণ এবং বাচন ভঙ্গি ইত্যাদি ঠিক করে। কোরিওগ্রাফি আর্টিস্টরা আছে, নৃত্য শারীরিক অভিব্যক্তি পরিচালনার জন্য এই বিষয়গুলো তারা করে থাকে। গায়ক এবং সঙ্গীত পরিচালক হচ্ছে সিঙ্গার, মিউজিক ডিরেক্টর, নাটকের সঙ্গীত পরিচালনায় পরিবেশনায় ভূমিকা পালন করে থাকে। নাটকের সাথে বিভিন্ন প্রযুক্তি এবং মঞ্চ সজ্জা সংক্রান্ত বিভিন্ন পেশা রয়েছে, যেমন মঞ্চ পরিকল্পক, যে মঞ্চটা কিভাবে হবে, তার ওভারঅল বিষয়গুলো আসলে কিভাবে উপস্থাপন হবে, প্রত্যেকটা যে দৃশ্যপট আছে সেই দৃশ্যপট এগুলো সব তার নির্ধারণ করা হয়ে থাকে। মূলত এই মঞ্চ পরিকল্পককেই সেট ডিজাইনার বলা হয়ে থাকে। নাটকের জন্য উপযুক্ত মঞ্চসজ্জা ডিজাইন করা হচ্ছে তাদের কাজ। আলোকসজ্জাকারী বা লাইটিং ডিজাইনার, নাটকের আবহ তৈরি করতে মঞ্চ আলোকসজ্জার পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ করেন। শব্দ কৌশলী, মূলত সাউন্ড ইঞ্জিনিয়ার, নাটকের শব্দ এবং ব্যাকগ্রাউন্ডের মিউজিক পরিচালনা করে থাকেন।
হ্যাঁ, পোশাক ডিজাইনার বা কস্টিউম ডিজাইনার যদি আমরা বলি, এটা আপনি খুব সিম্পলি বুঝেন, কোরিওগ্রাফার, আর্টিস্ট, প্রস্থ মেকআপ আর্টিস্ট প্রত্যেকটা জায়গায় থাকে। আপনারা যত কিছু দেখতেছেন এই পর্যন্ত দেখছেন বিভিন্ন জায়গায়, মিউজিক ভিডিও, মুভি, থিয়েটার যাই দেখছেন সব জায়গায় এরকম একজন পার্সনের প্রয়োজন পড়ে। প্রশাসনিক সংক্রান্ত বা ব্যবস্থাপনা পেশা একটা ব্যাপার আছে এখানে, যেমন আমরা যদি কথা বলি প্রযোজক বা প্রডিউসার, একটা নাটকেরও কিন্তু একটা প্রডিউসার প্রয়োজন হয়। যেমন নাটকের তথ্য অর্থায়নের ব্যবস্থাপনার দায়িত্ব তারা পালন করে মঞ্চ ব্যবস্থাপক বা স্টেজ ম্যানেজার যেটাকে বলা হয়ে থাকে। এগুলো আপনারা সব জেনে যাবেন। এখন বলেন, কারো কি যাবতীয় বিষয়ের উপর কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া এই যে টিচার্সরা যে আপনাকে একটা পরিস্থিতিতে দিতে পারে অভিনয় করার জন্য, এখন যদি এমন পরিস্থিতিতে আমাকে রাখে যেখানে অভিনয় করা খুবই টাফ, দ্যাট মোমেন্ট আমি নিজে কিভাবে সামলাবো? এখন এই জন্যই তো আমরা ট্রাই করতেছি না যে আপনারা যেন টুকটাক প্র্যাকটিস করেন বাসায় বসে, যে আমরা রিসেন্টলি যেটা দেখলাম যে আমরা কিভাবে এগুলো করতে পারি, বা অলরেডি বললাম না মেসেঞ্জারে আপনাদের, তারা এমন কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি করবে না যেটা হয়তো বা আপনি হাসির পাত্র হয়ে যান বা আপনার কাছে খুব আনইজি লাগছে, এরকম কিছু করে না সাধারণত। সিম্পলি আস্ক করবেন, সিম্পলি কোশ্চেন আপনি অ্যান্সার করবেন, বুঝছেন? আপনি নিজেকে ইজি রাখার চেষ্টা করেন, তাহলে আপনি এখনই প্রেশার খাচ্ছেন আপনার। ভাইয়া আমাদের যে 26 দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। আমি সায়েন্সের, আমি কবে দিব? আচ্ছা, সায়েন্সের স্টুডেন্টের এক্সাম কবে, তাই? আচ্ছা, যদি আমরা এখানে খেয়াল করি, আমাদের লাস্ট যে রুটিন রুটিন একটা দিয়ে দেওয়া দেওয়া হয়েছে যে 27-28 তারিখে যাদের এক্সাম আছে, শোনেন আপনাদের কিন্তু ঢাকায় গিয়ে এক্সামটা দেওয়া লাগবে, সেন্টার মানে ঢাকা, বুঝছেন? তো এখানে হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে হচ্ছে ডেট তিনটা দেওয়া আছে। মানবিকের এক্সাম হচ্ছে 27-28 তারিখ, বিজ্ঞানের এক্সাম হচ্ছে 29 তারিখ, আর ব্যবসা শিক্ষার এক্সামও 29 তারিখ, ঠিক আছে? 29/4/2025। আর এর পরবর্তীতে আপনারা যখন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ এক্সাম দিবেন, আপনাদের টাইম হচ্ছে 6 তারিখ সকাল 9টা থেকে 12টা। হ্যাঁ, ঠিক আছে, ফার্স্ট শিফটের আর সেকেন্ড শিফটের ওইখানে। ভাইয়া মানবিকের মনে হয় 5 তারিখ হ্যাঁ, আপনি যদি মানবিকের হয়ে থাকেন আপনার 5 তারিখে, আর যাদের সায়েন্স আর কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন তাদের 6 তারিখে, ঠিক আছে? হ্যাঁ মানে ভাইয়া 29 তারিখেও যেতে হবে, আবার 6 তারিখেও যেতে হবে। হ্যাঁ, 29 তারিখে আপনি টিকলে 6 তারিখের এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন, সমস্যা নেই। ভাইয়া প্রাথমিক সিলেকশন আর চূড়ান্ত সিলেকশন দুইটাই তো মনে হয় 6 তারিখে। না না না, প্রাথমিক সিলেকশন হচ্ছে 27 আর 29 তারিখ, সরি 27, 28, 29 প্রাথমিক সিলেকশন। এখানে কি লিখছে এখানে দেখেন, 27 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত নিম্ন সময়সূচি অনুযায়ী এটা হচ্ছে সাক্ষাৎকারের সূচি। ভাই ওইটা তো যারা উত্তীর্ণ হয়েছে সাবজেক্ট পাইছে ওটা তো মনে হয় তাদের জন্য বলা হয়েছে। আপনার 27 তারিখ যাইতে হবে, আপনি যদি 27 তারিখ প্রেজেন্ট না থাকেন আপনি 6 তারিখ 5 তারিখের এক্সাম দিতে পারবেন না, বুঝছেন? এটা মাথায় রেখেন। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু মাস্ট বি যাওয়া লাগবে। আমি যা যা দেখাইলাম বা বলতেছি এরকম পারফরমেন্স এখানে করা লাগতে পারে, সো ইউ শুড বি প্রিপেয়ার ইউর সেলফ। ভাইয়া কয়টায়? আপনি মেবি পাইছেন, আপনি ইয়েটা পাইছেন নাকি, কোনটা? ওই যে আপনার নোটিস পাননি আপনি মেবি, নাকি পাইছেন কোনটা? জি ভাইয়া পাইছি, কিন্তু মনে হয় যে এটা হচ্ছে ভুল আপনার করে সকালে, আচ্ছা আচ্ছা আমি বলি দেখেন, এখানে হচ্ছে আপনার, আপনি যদি যেহেতু আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আপনি 29 তারিখে যে সকালে যাবেন, এখানে 29 তারিখ সকাল 9টা থেকে 11টা, আর 11টা থেকে 11টা 15টা থেকে 15 থেকে 1টা 15, আর 2টা থেকে 4টা, সো 4টা 16 থেকে 6টা 15। এখানে হচ্ছে মোট 4 শিফটে স্টুডেন্টদের কে আলাদা করা হবে। সো এখানে রোল আছে, সো রোল ওয়াইজ আপনি দেখে নিবেন। আর সেকেন্ড যেটা আছে সেটা হইতেছে আপনার 9টা থেকে 12টা, 1 থেকে 4857 মেধাক্রম, বুঝছেন? বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে। সো এটা হইতেছে সকাল 9টা থেকে 12টা। তো সেকেন্ড
যে সিলেকশন যেটা হবে, সেকেন্ড সিলেকশন বা ফাইনাল সিলেকশন, 6/5/2025 আপনার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এক্সাম। আর প্রথমটা হচ্ছে আপনার ওইখানে দেখেন 4-5টা ডেট আছে, ওইটা একটু চেক করে নেবেন, বুঝছেন? তো দেখেন আমি আপনাকে একটা নাটকের সিকোয়েন্স পাঠাইছি, এটা হচ্ছে, এটা যদি আপনি দেখেন যে আপনি আর ক্লিয়ারিটি পাবেন এখানে, যে এই টোটাল যে বিষয়গুলো নিয়ে আমি কথাবার্তা বললাম এটা আসলে কিভাবে কাজ করে। ওকে, আর এটা হচ্ছে আপনার লাস্ট সেই নোটিশ যেটা ইউনিভার্সিটি প্রোভাইড করা হয়েছে। এখানে সার্চ। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে এই নাটক রিলেটেড বা এই ইনফরমেশন রিলেটেড? আচ্ছা, হোপফুলি নাই। তো আমি আপনাদের লাস্ট আস্ক করেছিলাম বেশ কিছু ইনফরমেশন, যে আপনারা ওই বিষয়গুলোকে ফলো করতেছেন কিনা, আর ওই বিষয় রিলেটেড যাবতীয় ব্যাপারগুলো আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন কিনা। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যে বিষয়গুলো আপনাকে পড়াচ্ছি সেগুলোকে আপনারা দেখতেছেন নাকি? জি ভাইয়া, দেখছি। আচ্ছা, এখানে কে যেন একজন ভাই আছেন না, যে হচ্ছে অন্য ইউনিভার্সিটির বিভিন্ন সিনিয়রদের সাথে কন্ট্যাক্টে আছেন? ভাই আমি আচ্ছা, তো কি অবস্থা এখন? আপনার আপনার ফিডব্যাক, আপনার কি অবস্থা, কি প্রিপারেশন কেমন যাচ্ছে বলেন? ভাই আমার কবিতা আবৃত্তি গানের প্রিপারেশন ভালোই যাচ্ছে, আর অভিনয়ের এই জিনিসটা ট্রাই করছি। আপনারা কালকে একটা মিউজিকের যেকোনো 4 থেকে 5 লাইন আমাকে ভালোভাবে রেকর্ড করে গ্রুপে সেন্ড করবেন। আর হচ্ছে একটা অভিনয় যেকোনো 30 সেকেন্ড বা 1 মিনিট অভিনয় করে সরাসরি হচ্ছে আমাকে দেখাবেন, ভিডিও রেকর্ড করে গ্রুপে সেন্ড করবেন, ঠিক আছে? আচ্ছা, কবিতা আবৃত্তি লাগবে? হ্যাঁ, হ্যাঁ। কবিতা আবৃত্তি লাগবে? কবিতা আবৃত্তি আর একটু পরে, আমরা আর একটু পরে কথা বলবো। কালকে আমরা মেইন ক্লাসে এগুলো নিয়ে আর একটু অন্য বিষয়ে ডিসকাশন করবো, ঠিক আছে? আর হাবিব, আপনার কি অবস্থা বলেন? আপনি কি অনেক নার্ভাস নাকি? ভাইয়া হাবিবা না। আচ্ছা, সরি, হাফসা, হাফসা, আমি না। নামটা ভুল হয়ে গেছে, সরি। তো আপনার কি অবস্থা? ভাইয়া আমি তো নার্ভাস, যদি হবে তাই না। আমার এটা প্যানিক একটু হবে, অ্যাটাক হয়ে যায়। এগুলা একটু হয়, এগুলো একটু হবে, এগুলো একটু হবে, কারণ এগুলো আপনার হচ্ছে নতুন নতুন এক্সপিরিয়েন্স, এর আগে কখনো এগুলো ট্রাই করেননি, বা হয়তো বা করেছেন বাসায় বসে টুকটাক। না না, আমি করি নাই কখনো। সো এটা নিয়ে বেশি প্রেশার খাওয়ার দরকার নেই, আপনি নিজেকে উপস্থাপন করবেন, নিজেকে প্রুফ করবেন, এটাই হচ্ছে মূলত তারা দেখবে। সো এটার জন্য আসলে আপনাকে যা যা করা দরকার সেভাবে আপনি নিজেকে তুলে ধরার চেষ্টা করবেন। ইটস নট দ্যাট মাচ কমপ্লিকেটেড। আমরা কমপ্লিকেটেড করে ফেলি আমাদের লাইফটাকে, আমাদের এই সিকোয়েন্স গুলো, এই জিনিসপত্র, বুঝছেন? জাস্ট ফোকাস রাখবেন, যেটা করছেন যেন সলিড হয়। আর এক্সামিনার যেন আপনার উপর একটা কনফিডেন্স পায় যে হ্যাঁ আসলে এই ছেলে বা এই মেয়েটাকে দিয়ে হবে। তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই আর্ট রিলেটেড বা? প্রথম দিন প্রাথমিক সিলেকশনে কতজন থাকে? প্রাথমিক সিলেকশনে মোটামুটি যারা ধরতে পারে বিষয়গুলো, আমি যা এতদিন যা যা আপনাদের শিখাইছি বলছি, তারা সবাই প্রাথমিক সিলেকশনে থাকে। তো এটা লাইক অতটা মানে ইয়ে না, কমপ্লিকেটেড না, যে বা ওরকম বিষয় না যে আমি 1000 স্টুডেন্টকে প্রাথমিক সিলেকশনে নিব, বুঝছেন? এটা সম্পূর্ণ এক্সামিনারদের মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। যদি স্টুডেন্ট সংখ্যা অনেক ভালো হয় বা অনেক আউট নলেজ আছে এমন স্টুডেন্ট যদি পায়, তাহলে তারা রাখে, বুঝছেন? ভাইয়া চূড়ান্ত সিলেক্টেড যে 25 জন হয় তার মধ্যে থেকে যদি কেউ মাইগ্রেশনে বা অন্য সাবজেক্টে বা অন্য ইউনিভার্সিটিতে চলে যায়, তখন ওই সিটগুলো কি পরবর্তীতে ফিল করে? হ্যাঁ, ওয়েটিং থেকে ফিল আপ করে। আপনি যখন ফাইনাল রেজাল্ট পাবেন সেকেন্ড স্টেজ সাবমিশনের পরে, তখন হচ্ছে আপনি সরাসরি একটা কমপ্লিট, কি বলে, আপনি হচ্ছে একটা কমপ্লিট ইনফরমেশন পাবেন তাদের থ্রুতে, যে এই বিষয়গুলো আসলে কিভাবে কাজ করতেছে বা ওই ব্যাপারটা আসলে কিভাবে কাজ করছে। দেন তারাই হচ্ছে আপনাকে একটা মেরিট পজিশন, একটা ওয়েটিং পজিশন রাখবে, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা আলাদা, সায়েন্স, কমার্স, আর্টস থেকে। ভাই একটা কথা ছিল। হ্যাঁ, বলেন, শুনতে পাচ্ছি।
ভাইয়া প্রথম আপনি তো বলছিলেন যে আমাদের মানবকে 27 আর 28 তারিখ যেতে হবে, তো এখানে তো বলা আছে যে শুধু যারা সাবজেক্ট মনোনয়ন প্রাপ্ত শুধু তারা আসবে। হ্যাঁ, তা আপনার ওখানে আমরা রোল আছে আমার না? সাবজেক্ট পাই। এই যে লিস্ট আছে এখানে তো অবশ্যই আপনার রোলটা আছে নাকি? এখানে ভাই বলা আছে 1301 থেকে যারা মনোনয়ন প্রাপ্ত হয়েছে, কিন্তু আমরা তো কোনো সাবজেক্ট মনোনয়ন প্রাপ্ত হই নাই। ভাই আপনি যাবেন, বুঝছেন? আপনি এটা নিয়ে এত কমপ্লিকেটেড করেন না, আপনি এখানে যান। এখানে কারা কারা মনোনয়ন পাইছে? ভাই মূলত যারা সাবজেক্ট পাইছে তারা মনোনয়ন প্রাপ্ত। আপনার রোল কত? ভাই আমার মেরিট পজিশন হচ্ছে 2342। 2242, তাই? এটা একটা কমপ্লেক্স, তাই তো? আপনি কি ঢাকায় থাকেন? না ভাই আমার বাড়ি হচ্ছে বরিশালে, কিন্তু আমি বর্তমানে আইএলটিএস করতেছি, এই কারণে ঢাকায় থাকি। তাহলে যাবেন, সমস্যা কি? ঢাকায় যান, আইএলটিএস করেন। কি অবস্থা, আইএলটিএস স্কোর কেমন আসছে? ভাই আমার এইমাত্র রেজাল্ট আসছে, মক টেস্ট এখানে রেজাল্ট আসছে 5.5 ওভারঅল। আস্তে আস্তে ইমপ্রুভ হবে। কোন দেশ টার্গেট? ভাই নিউজিল্যান্ড। কত বাজেট কত? ভাই বাজেট 20 থেকে 25 লাখ। হয়ে যাবে, হয়ে যাবে। নিউজিল্যান্ড খুব ভালো জায়গা, ওয়েদারটা খুব সুন্দর। যাক, সমস্যা নাই, আগে পরীক্ষা দেন, দেখেন কি অবস্থা দাঁড়ায়, আস্তে আস্তে আগান। আর এখানে ভর্তি হয়ে থাকেন, লাগলে প্রাইভেটে ভর্তি হইলেন। তা আপনাদের দেশের এলাকায় কি ভালো কোনো ইয়ে নাই, আইএলটিএস এর প্রতিষ্ঠান নাই যে আপনি এত দূর গেছেন কষ্ট করে? ভাই আমি মূলত এখানে লুমিনে যে করতেছি, এত ভালো তা এখানে মানে আমার বরিশাল অঞ্চলে তেমন না। ও লুমিয়েন্স, লুমিয়েন্স এর মতো প্রতিষ্ঠান নাই বরিশালে, তাই? জি জি জি। আচ্ছা, যাক সমস্যা নাই, এটা বেশ ভালো একটা বিষয়। সো আলটিমেটলি যেটা বলতেছিলাম, এক সেকেন্ড। এমনি এখানে আপনারা এমন কেউ আছেন যে হচ্ছে সরাসরি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে এক্সাম দিবেন জগন্নাথে? ভাই আমার যদি ডিউটি না হয় তবে আমি দিতে পারি। এমনি চয়েস দিচ্ছেন 400 টাকা দিয়ে, না কত টাকা বলছেন ওইখানে? হ্যাঁ ভাই 300 টাকা দিয়ে আমি চয়েস দিয়ে রাখছি। ভেরি নাইস। তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে ভ্যাকেন্সি দেওয়া যাবে জগন্নাথের জন্য। দেখেন এখানে না, জি বুঝিনি, আরেকবার বলেন হাফসা। জগন্নাথের ফিল্ম অ্যান্ড টেলিভিশনের যে বললেন 400 টাকা এক্সট্রা জমা দিতে হবে, ওটা কি এখন করে যাবে? ওটা ওটা কি ডেট আছে এখনো? আমি সঠিক জানি না, ওটা নোটিশে দেখেন। হ্যাঁ এখনো ডেট আছে। ওটা ঝটপট করে ফেলেন, সময় নিন না। ওটা ওটা একটা ভালো দিক, ওটাও আপনার আপনার জন্য ইজি হবে, কারণ ওইখানে রিটেন থাকে, তো ওইখানে আপনার ওগুলা হ্যান্ডেল করতে ইজি হয়। আমরা ওটা নিয়েও খুব তাড়াতাড়ি শুরু করবো। আজকে রাত 12টা পর্যন্ত আছে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ওটা করে ফেলেন হাফসা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এটা হইতেছে আপনার, দাঁড়ান এক সেকেন্ড, নোটিশটা কোথায়? যাই ঘুরে আসেন, বুঝছেন? দেখেন ভাব ভাব কেমন দেন, না হইলে তো হইলো না। আর অন্য কোনো ইনফরমেশন থাকলে সেটা আপনি জানতে পারলেন। তা আমার হিসাবে সবার পরীক্ষা দেওয়ার প্রবাবিলিটি থাকার কথা। গতবারই তো প্রায় 5-5,500 স্টুডেন্ট পর্যন্ত ডাকছে টানা, তার ভিতরে সিলেক্ট করছে। হচ্ছে ব্যাপার। তো যাক সমস্যা নাই, আমরা আমাদের ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করব। আপনারা যারা একবারে ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে এক্সাম দিবেন, আমি তাদের প্রিপারেশনটা একসাথে দিয়ে দিব।
তো এই প্রিপারেশনে আপনারা আপনারা রাজশাহীতে এক্সাম দিয়েছেন কারা কারা? সায়েন্সের লাস্ট এক্সাম কবে ছিল? সায়েন্সের এক্সাম কালকে। আগামীকালকে? জি ভাইয়া। আপনি এখন ক্লাস করতেছেন, এটা আমাকে জানাবেন না আগে? আপনি কি সায়েন্সে না? সায়েন্সের এক্সাম দিব না, ফর্ম ফিল আপ করছি কিন্তু দিব না। এক্সাম পড়ছেন কিন্তু দিবেন না কেন? ভালো ছিল তো ইউনিভার্সিটির এক্সাম কালকে। আচ্ছা ঠিক আছে, যাক সমস্যা নাই, এটা আপনার পার্সোনাল চয়েস। তো মোটামুটি হচ্ছে আজকে আমরা যা যা শিখলাম সেগুলো সম্পর্কে আমি একটু রিক্যাপ করে দিই। আজকে আমরা একটু অভিনয় সঙ্গীত সম্পর্কে জানলাম, কিভাবে আপনারা ওটা করবেন, প্রিপেয়ার করবেন, আর পরে হোমওয়ার্কটা গ্রুপে পোস্ট করবেন সে সম্পর্কে আমরা জানলাম। এটা হচ্ছে জাস্ট যারা নাটক হলে এক্সাম দিবেন তাদের জন্য। কিন্তু এরকম কিছু কিছু সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন সরাসরি হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের ভাইভাতেও আমরা দেখে থাকি, এসে থাকে। কিন্তু ওইটার পার্ট হচ্ছে তিনটা মোট, এমসিকিউ, এমসিকিউ রিটেন, আর লাস্ট যে এক্সামটা হয়েছে সেই এক্সামের সিকোয়েন্স হয়েছে। তো যারা 300 থেকে 400 টাকা যে ফর্মটা আছে ওটা ফিল আপ করছেন শুধুমাত্র তারাই এক্সামের জন্য পরবর্তী অ্যাটেন্ড করতে পারবেন। টোটাল সিট সংখ্যা আপনারা জানেন হয়তো, বা এটা নিয়ে বেশি আলাপের দরকার নাই, বাট রাইট নাও আপনাদের সুন্দর প্রিপারেশনের জন্য যে এইগুলা জিনিসকে একটু ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। আর যা যা আমি পড়িয়ে দিছি, যেগুলো যেগুলো আমি হচ্ছে আপনাদের যেই মানে ওভারঅল যা যা মেটেরিয়ালস প্রোভাইড করেছি সেগুলো ভালোভাবে দেখবেন, দেখে হচ্ছে ওইগুলো ওইভাবে পড়ে মাথায় রাখার চেষ্টা করবেন, যেন পরীক্ষার হলে এনি কাইন্ড অফ ইনফরমেশন যদি তারা আপনাকে জিজ্ঞেস করে আপনি যেন সেটাকে অ্যান্সার করতে পারেন। ঠিক আছে, তো আজকের ক্লাস হচ্ছে আমরা এই পর্যন্ত রাখি। আমরা স্টেপ বাই স্টেপ যাব, আর এরপরে হচ্ছে আমাদের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের আমরা পড়াশোনা শুরু করে দিব, কারণ আমরা টাইম ওয়েস্ট করতে চাই না। আমরা অলরেডি অনেক ইনডেপথ বিষয় নিয়ে ডিসকাশন করেছি, যারা ওখানে সিলেকশন হবে না তারা প্যারা কিছু নাই। আজকে যা এই লাস্ট ক্লাস পর্যন্ত অবধি যা যা শিখছেন এটা আপনাদের ভাইভাতে কাজে আসবে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট। সো আজকে আমাদের সাথে নতুন একজন জয়েন করছেন, আপনার নামটা বলেন। সাদমান, আপনি পরিচয়টা দেন ভাইয়া। জি ভাই, আমার নাম সাদমান। আচ্ছা, আপনি কোথা থেকে জয়েন করেছেন? জি ভাই, আরেকবার কি বলুন? আপনি কোথা থেকে জয়েন করেছেন? আমি মানে বাসা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খিলগাঁও থাকি ভাই। এবার আপনি ঢাকায় ঢাকায় থাকেন, ভেরি নাইস। জি তাহলে তো আপনার জন্য জগন্নাথ ইউনিভার্সিটি পারফেক্ট প্লেস। জি, এর জন্যই আর কি। ভেরি নাইস। তো মোটামুটি যারা ঢাকায় আছেন, প্রিপারেশন নিচ্ছেন আইএলটিএস এর বা ওভারঅল জায়গার দিক থেকে, তারা এই বিষয়টাকেও ফোকাস করেন, এটাও ভালো সাবজেক্ট আপনাদের জন্য। যদি দেশে থাকতে চান, আপনারা যদি এগিয়ে যেতে চান, এখন এই তো এভাবে এগিয়ে যান। আজকের ক্লাসটা এই পর্যন্ত। প্রতিটা ক্লাসের রেকর্ডিং গ্রুপে আছে, আর যারা ফিল্ম থেকে শুরু করতে যাচ্ছেন তাদের এগুলোর দরকার নেই অত বেশি, আর আমরা আবার ওইখানে ভাইবার জন্য আলাদাভাবে আপনাদের প্রিপেয়ার করে দিব। আনটিল দেন সবাই ভালো থাকেন, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। শুভকামনা।